পারতেছে না। দেখেন এই ঠাকুর ভাইদের জেনারেশন পুলিশের সামনে যখন দাঁড়াইতো, যখন মিছিল নিয়ে যাইতো, পুলিশ যদি থামাইতো, পুলিশ কেন আপনারা থামাচ্ছেন, আমরা তো গণতান্ত্রিক উপায় আন্দোলন করতে চাচ্ছি। জেনারেশন জিরা কি বলতেছে, পুলিশ তুই কেডা, পুলিশের মুখের সামনে তারা এই ঘোড়ায় পেঁচায় কান ধরবে না, তারা আপনার কানটা তাপ করে ধরবে। এরা এত ফালতু কথা শুনতে পছন্দ করে না। রেভুলেশন ইট হ্যাপেন, ওকে ফাইন, উই গোনা সাফার, এন্ড তারপরে কিছুদিন পরে ঠিক হয়ে যাবো না। আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন। আপনারা জেনারেশন এক্স কে বুঝেন নাই। এই যে জেনারেশন, আজকে যে ছেলেটার বয়স 2024 সালে 8 বছর, মনে করেন সে এখনো ভোটার হয়নি, এই মেমোরিটা তার মাথায় থাকবে যতদিন সে বেঁচে থাকবে। শুনতে রেশিয়াল লাগতেছে, বাট আমি বলতেছি একাডেমিক কনটেক্সট আলোচনা করবেন। এটা মানে সোশ্যাল সায়েন্সের। সো দ্য মুসলিম মেজরিটি ভোট ওয়াজ লাইক স্প্লিটেড আপ। তো তখন আওয়ামী লীগ বের হয়ে যায়। এটা বাংলাদেশে বলাই ছিল, ত্রিমুখী ইলেকশন যেখানে হবে সেখানে বিএনপি হারবে। দলীয় ভাবে উনি এভাবে বলতে পারেন না, ওনাদের একটা স্ট্রাকচার আছে। আমি যতটুকু তৃণমূলে আমরা কথা বলেছি, তৃণমূলে ওনাদের সাথেই যে প্রশ্নটা উঠে আসছে, আমি একটা একটা করে টাচ করব। যে প্রশ্নটা উঠে আসছে জামাতের ভিতর থেকে, যে আমাদের বিএনপি জামাত, আমরা যে অপ্রেসড, একটা হাদিস আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আহদালুল জিহাদি মান কালা হাক্কিন ইনদা সুলতানিন জায়াতিন, স্বৈরাচারী এবং জালেম শাসকের বিরুদ্ধে জিহাদি সর্বোত্তম জিহাদ। আমরা গত 17টা বছর একসাথে মজলুমের কাতারে ছিলাম। তৃণমূলে আমাদের মধ্যে যে সখ্যতাটা আছে, এটা ডক্টর শফিকুর রহমান সাহেব পারেন না এই সখ্যতাটাকে প্রশ্নবিদ্ধ করতে। যাক, এটা তাদের দলের ব্যাপার, তারা আলোচনা করবেন। ব্যক্তি হিসাবে আমি ব্যক্তি হিসাবে আমি শিকদার আল জিন্নাহ বলতে পারি আমি ক্ষমা করে দিলাম, এটা আমার ব্যক্তিগত জিনিস। কিন্তু উনি দলীয় ভাবে শব্দটা ইউজ করছেন, তো এই জন্য বেগম খালেদা যে কথাটাই বলেছেন ব্যক্তিগত ভাবে বলেছেন, উনি দলকে ডিফেন্ড করেন নাই। এক। দুই, ফখরুল ভাই আপনার কথা খুব ভালোভাবে শুনছিলাম। আমাদের অবস্থা হয়েছে কি, আমাদের এই যে বাংলাদেশ ক্রিকেট টিম জিতছে, কনগ্রাচুলেশন। 26 রানে 6 উইকেট পড়ে গেছে, সেই ম্যাচ আমরা জিতে আসছি, তাই না? তো দেখেন একটা কথা আছে, এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল। আমাদের বাংলাদেশে 71-এর পরে হাজারের উপর লোক মারা গেছে এই প্রথম। আপনারা মনে করতেছেন এরকম গণ অভ্যুত্থান তো আগেও হয়েছে, 52-তে কয়জন মারা গেছে? দেখেন আমি জেনারেশন এক্স কে রিপ্রেজেন্ট করি, জেনারেশন জি আমার সামনে। আপনারা এক্স জি তে পড়তেছেন না, উই ডোন্ট ওয়ান্ট দিস। আপনাদের বয়ান চাই না, আমরা শুনতেই চাই না মুক্তিযুদ্ধের বয়ান। আপনার মুক্তিযুদ্ধের বয়ান, শেখ মুজিবের কোট আমাকে ভাত দেয় না। ডোন্ট টেল মি দ্যাট। আমার বোনের মানে কি বলবো আর কি, সম্ভ্রম রক্ষা করে না। ডোন্ট টেল মি দ্যাট। আমি ভিজা ভিজা খেতে পারবো না। এগুলো বলে আপনাদের জেনারেশন অনেক লাভ করছেন, করেন, সমস্যা নেই। আপনাদের জেনারেশন চলে যাচ্ছে। আপনারা আমাদের ভাইব পড়তে, আমাদের আইন উপদেষ্টাও মনে করিয়ে দিলেন, আমাদের ভাইব পড়তে পারতেছে না। দেখেন এই ঠাকুর ভাইদের জেনারেশন পুলিশের সামনে যখন দাঁড়াইতো, যখন মিছিল নিয়ে যাইতো, পুলিশ যদি থামাইতো, পুলিশ কেন আপনারা থামাচ্ছেন, আমরা তো গণতান্ত্রিক উপায় আন্দোলন করতে চাচ্ছি। জেনারেশন জিরা কি বলতেছে, পুলিশ তুই কেডা, পুলিশের মুখের সামনে তারা এই ঘোড়ায় পেঁচায় কান ধরবে না, তারা আপনার কানটা তাপ করে ধরবে। এরা এত ফালতু কথা শুনতে পছন্দ করে না। এরা 10 মিনিটে শিখে, আপনাদের মতো অত বই বড় বড় বই পড়ে না, একজন থেকে আরেকজন শিখে। ঠিক আছে, এদেরকে পড়তে পারতেছেন না। দেখেন এরা একজন থেকে আরেকজন শিখে, এই জন্য 10-10 মিনিট স্কুলগুলো এখানে হয়। এই যে মুগ্ধ ছেলেটা গেছিল কেন পানি নিতে, মুগ্ধরা মারছে, অন্যরা চলে গেছে কেন, আমাদের একটা বন্ধু মারা গেছে। ঠিক আছে, আপনারা এখনো জেনারেশন এক্স জেনারেশন জি কে পড়তে পারেন নাই। আপনারা মনে করতেছেন যে এরশাদও হয়েছে, জিয়াউর রহমানও মারা গেছে, 15 বছর তো হয়ে যাবে, হয়তো 10-15 বছর না। ইম্পসিবল। আপনাদের কোনো লিডারশিপ নেই, আপনাদের কোনো লিডারশিপ নেই। আমি সজীব ওয়াজেদ জয় সাহেবকে দেখছি, তার মা ইন্ডিয়াতে চলে যাওয়ার পরে আমরা সবাই দেখছি, মানে আমার কাছে মনে হচ্ছে তার কোনো পলিটিক্যাল অ্যাডভাইজার নেই। গতকালকে একটা ছবি দেখলাম ওয়াশিংটন ডিসিতে, সে একটা রেস্টুরেন্টে বসে রয়েছে, একটা সাদা মহিলার সাথে ডেটিং করতেছে। সো দিস ইজ হিজ আমি আপনাকে পাঠাতে পারি ইফ ইউ ওয়ান্ট। আই এম নট সেইং সামথিং। যারা আমাকে চিনে, আপনি উনি তো সাদা মহিলার সাথে পার্সোনাল লাইফের ছবি এভাবে আমাকে পাঠায় অনেকে, আমি নিজে ভেরিফাই করি। বাট দেখেন সজীব ওয়াজেদ জয় সাহেবের সাথে আমার জাতীয় শত্রুতা নেই, তাই আমি তার পার্সোনাল লাইফের ছবি পোস্ট করতে যাই না। একবার করছিলাম এবং এটা করে অনেক ঝামেলায় পড়ছি আমি। গলফ ক্লাবের ছবিটা আমি ফরেনসিক করে আমি ওখানে কিছু, আমারও কিছু ত্রুটি ছিল, আমি তখন ত্রুটিটা প্রকাশ করি নাই, বাট আমি করছিলাম, আমার অনেক ত্রুটি ছিল ওখানে, যে ঠিক আছে যা হবে। তো আপনাদেরকে জানতে হবে। তো আপনারা যদি মনে করেন ইটস জাস্ট অ্যানাদার রেভুলেশন, ইট হ্যাপেন, ওকে ফাইন, উই গোনা সাফার, এন্ড তারপরে কিছুদিন পরে ঠিক হয়ে যাবো না। আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন। আপনারা জেনারেশন এক্স কে বুঝেন নাই। এই যে জেনারেশন, আজকে যে ছেলেটার বয়স 2024 সালে 8 বছর, মনে করেন সে এখনো ভোটার হয়নি, এই মেমোরিটা তার মাথায় থাকবে যতদিন সে বেঁচে থাকবে। আর সেটার জন্য আপনাকে 40-50 বছর এটা রিড করার চেষ্টা করেন। এক। দুই, দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেয়, আমাদের মধ্যে একটা হাই উঠছে যে সবকিছু হয়ে যাবে, না, কিছুই হবে না। আমি আপনাকে বলি, ডক্টর ইউনূসের আন্ডারে উনি অনেক কিছু ইচ্ছাকৃত ভাবে করবেন না। আমি ডক্টর ইউনূসকে
যেহেতু কোনো বিরোধী দল নাই, আমি একটু প্রশ্ন করবো, কারণ এটা আমাদের দায়িত্ব। উনি একজন নোবেল লরিয়েট, শান্তিতে, উনি অর্থনীতিতে না। ওনার জামানায় একটা আসামির ফাঁসি হবে না, আপনি লিখে রাখেন। কেন হবে না? As a Nobel laureate শান্তিতে, he cannot hang someone. Hanging is against human rights and he is not going to do that. এটা পলিটিক্যাল গভর্নমেন্টের করতে হবে। তো শেখ হাসিনা যদি চান তার বিচারটা হোক, this is the perfect time to come back Bangladesh. She never want to, she should not come back when there is a political government. এক। দুই, আপনার জাতীয় সঙ্গীতের যে এটাও ডক্টর ইউনূস সলভ করবেন না। আপনি তুলতে পারেন দাবি, এটা পলিটিক্যাল গভর্নমেন্টের এজেন্ডা। কেন শুনেন, আমরা তো অনেকের সাথে কথা বলি, এই আন্দোলনের সাথে যুক্ত অনেকে বলতেছে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের গান লাইক করে, এটা তাদের ব্যক্তিগত চয়েস। অনেকে বলছে না আমরা চাই না, তাদের ব্যক্তিগত চয়েস। এখন বাংলাদেশের সংবিধানটাকে তো শেখ হাসিনা কাটাছিড়া করে এটাকে ঠাকুরমার ঝুলি বানায় রাখছে, এটা কোনো সংবিধান না। আপনার এখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে তারা যদি একটা হানা ভোটের মাধ্যমে, জাতীয় হানা ভোটটাও বাদ দিয়ে দিচ্ছে, তো ডক্টর ইউনূস এই বিতর্কে কোনো সময় যাবেন না। আপনারা জানেন যে আমরা জেনে শুনে বলতেছি, কিছু কিছু জিনিস আমরা চাইলেও পাবো না, কিন্তু তুলতেছি। দুইটা কারণে তুলতেছি। একটা হয় আমরা কথা বলার জন্য হয়তো কথা বলতেছি, আর একটা হয়তো মনে করেন এখন হয়েছে কি আমাদের মধ্যে অনেকে অ্যাটেনশন সিকার হয়ে গেছে। এটা বুঝতে হবে যে দুইটা, মানে বিএনপি বলেন, জামাত বলেন, আবার আওয়ামী লীগের মধ্যেও বলেন। আজকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে ছাত্রলীগের, সে বলতেছে যে বঙ্গবন্ধু হ্যাটস অফ, আমি এই পরিস্থিতি থাকলে আমি, দেখেন আপনি একটা প্রশ্ন করছিলেন যে ছাত্র জনতা যা পারছে আমরা কেন পারিনি। দেখেন আপনারও তো পরিবার আছে, তো আমাদেরও তো মানে মানে সত্য কথা বলতে কি, মামলা হামলা খেয়ে যারা বিরোধী দলে ছিল তারা তো কোন রকম বেঁচে আছে, তারা তো পুলিশের গুলি খেয়ে মরতে চাচ্ছে না, চলছে। এখন আপনাকে বুঝতে হবে ওই পরিস্থিতির জায়গাটাতে। আর ওই ক্ষমার ব্যাপারটাতে যেটা হচ্ছে কি, দেখেন আমার কাছে মানে একটা ইসলামিক দল যেই ক্ষমার থিওরিটা নিয়ে আসছেন, আমার কাছে এটা রাজনৈতিক ভাষায় মনে হয় শয়তান পুনর্বাসন থিওরি। আপনি লাইক করেন না করেন, এটা আমার বক্তব্য। আমরা স্বাধীন দেশে রয়েছি, এটা গণতান্ত্রিক দেশে, আমাকে বলতে দিতে হবে। এটা বেসিক্যালি শয়তান পুনর্বাসন থিওরি, অন্য কিছু না। আপনাকে আমি একটা কথা বলি, কতিপয় ইসলামিক দল, এবং এর মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করবো, কতিপয় ইসলামিক দল তারা ভালো করেই জানেন, যেহেতু বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে একটা জিনিস ছিল, এটা আপনাকে মানতে হবে, যে ত্রিমুখী ইলেকশন মানে বিএনপি, জামাত এবং আওয়ামী লীগ যেখানেই প্রতিদ্বন্দ্বিতা করবে সেখানে আওয়ামী লীগ জিতত। এটা একটা বাংলাদেশের অঘোষিত ব্যাপার ছিল, আপনি স্বীকার করেন আর না করেন। 96 ইলেকশন তার মানে একটা বড় উদাহরণ। কেননা জামাত জোটবদ্ধ থাকার পরও আওয়ামী লীগের প্রেসক্রিপশনে তারা 300 আসনে আলাদা করে মানে ক্যান্ডিডেট দিছিল, এবং বিএনপি কিন্তু তার ফলশ্রুতিতে মুসলিম ভোটগুলো কাটাকাটি হয়ে যায়। আপনি শুনতে রেশিয়াল লাগতেছে, বাট আমি বলতেছি একাডেমিক কনটেক্সট আলোচনা করবেন, এটা মানে সোশ্যাল সায়েন্সের। সো দ্য মুসলিম মেজরিটি ভোট ওয়াজ লাইক স্প্লিটেড আপ, তো তখন আওয়ামী লীগ বের হয়ে যায়। এটা বাংলাদেশে বলাই ছিল, ত্রিমুখী ইলেকশন যেখানে হবে সেখানে বিএনপি হারবে, সত্য কথা। কিন্তু এই সমীকরণটা বর্তমান পরিস্থিতিতে চেঞ্জ হয়ে গেছে, যেটা চেঞ্জ হয়েছে জামাতের গলার কাটা। এখন বাংলাদেশে যেহেতু নীতিগতভাবে এবং রাজনৈতিকগতভাবে এবং দর্শনগতভাবে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন মাঠের অবস্থানে এখন নাই, হয়তো আসতে পারে কিন্তু বর্তমানে নাই। তার জন্য অনুমেয় এটাই যে বাংলাদেশের যে দুটা বড় দল আছে বিএনপি এবং জামাত, তারাই প্রতিদ্বন্দ্বিতা করবে। আরো কিছু দল আছে ছোট, তারা আশানুরূপ ভাবে যেভাবে ভোটের মার্কেটে তাদের আসার কথা ছিল এখনো সেই জনপ্রিয়তা পায় নাই, হয়তো বা পাবে। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতেছি জামাত এবং বিএনপি। এখন সমস্যাটা এখানেই হয়ে গেছে জামাতের জন্য, ত্রিমুখী ইলেকশন কেন। এখন ত্রিমুখী ইলেকশন জামাতের জন্য কেন গলার কাটা, এটা বলে দিই। যদি বিএনপি তার নির্বাচনী কৌশলের অংশ হিসাবে যেখানে কোনো একটা আসনে, প্রত্যেকটা আসনেই কোনো একটা অন্য কোনো ইসলামিক দলের একটা মানে একটা ডামি ক্যান্ডিডেট দাঁড় করায় দেয়, তাহলে সেই আসনগুলোতে জামাতের হার নিশ্চিত। এবং এই কারণেই জামাত চেষ্টা করতেছে আওয়ামী ভোট ব্যাংকে তাদের কাছে আনার জন্য। এবং এই কারণেই ক্ষমা থিওরিটা তারা এই বিতর্কিত জিনিসগুলো নিয়ে আসলেন। রক্তের দাগ শুকায় নাই, এই সরকারের বয়স হয়নি 1 মাস পুত্তিছে গতকালকে, এর মধ্যে তারা এখন সবাই বিভিন্ন কোরআনের আয়াত নিয়ে চলে আসছেন। দেখেন আপনি ক্ষমাকারীকে যদি ক্ষমা করতে হয়, ঠিক আছে, তাকে ব্লাড মানি দিয়ে করতে হয় ইসলামিক আইন অনুসারে, আপনি চাইলে এইভাবে করতে পারেন না। তো যাক, তো তারা এখন চিন্তা করতেছে যদি এগুলো বলে আওয়ামী ভোট ব্যাংক আনা যায় তো ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু এতে খুব লাভ হবে না। আবার রাজনীতির অন্দরমহলে আর একটা আলোচনা চলতেছে, আপনারা যারা রাজনীতি করেন অ্যাক্টিভলি আপনারা আরো ভালো জানবেন। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন শুনতে হয়তো হাস্যকর লাগে, কি বলতেছে না, হাস্যকর প্রত্যেকটা জিনিসই লাগে। যখন সংস্কার আন্দোলন শুরু হয়েছিল জুলাই শুরুতে, কে জানতো 5ই আগস্ট শেখ হাসিনা চলে যাবে, শুরুটা তো এরকমই হয়। তো সেক্ষেত্রেও তারা চেষ্টা করতেছে তাদের আমিরকে একটা প্রেসিডেন্সিয়াল ফিগার হিসেবে দাঁড় করানোর জন্য, যার জন্য তারা এই বন্যা ত্রাণ, হেলিকপ্টারের যাত্রা,
ইউটিউব বয়ান এগুলা তারা প্রচার প্রকাশ করতেছে, তাদের কোনো নায়েবে আমিরের বক্তব্য পাবেন না, তাদের কোনো সাধারণ সম্পাদকের বক্তব্য পাবেন না, নেতৃবৃন্দের বক্তব্য পাবেন না, শুধু তারা প্রমোট করতেছে তাদের আমিরা। দেখেন এটা তাদের রাজনৈতিক স্পেস, ভালো লাগতেছে এই জায়গাটাতে যে আমরা রাজনীতিটাকে প্র্যাকটিস করতে পারতেছি। আর সর্বশেষ হচ্ছে কি, গণহত্যার দায়ে যে সমস্ত রাজনৈতিক সংগঠনই সারা বিশ্বে মানে আপনার দূষিত হয়েছে, আপনার মনে করেন যে দোষী সাব্যস্ত হয়েছে, তাদের রাজনীতি করার স্পেস আর থাকে নাই। আওয়ামী লীগ 1971-এর পরে বাংলাদেশে, আমরা 1971 শুনছি, 30 লক্ষ মৃত্যু দেখি নাই, ওই জেনারেশন না, বাট আমরা এখন দেখছি কিভাবে একটা মা তার দরজা বন্ধ করতে যেয়ে এসে দেখে তার বাচ্চা মারা গেছে। এই মেমোরিটা যতদিন থাকবে, আওয়ামী লীগ যতই শফিক সাহেবের দৌড় হোক, অন্তত আমরা চাবো না যে এই সংগঠনটা বাংলাদেশে রাজনীতি করুক। আর আপনারা যদি জেনারেশন এক্স আর জির ভাইব এখন বুঝতে না পারেন, দেন আমি বলবো উইশ ইউ গুড লাক। সবাইকে ধন্যবাদ।